আইনজীবী হত্যার নিন্দা প্রধান উপদেষ্টার, ব্যবস্থা নেওয়ার নির্দেশ। ভারত সরকারের উদ্বেগ, চিন্ময় ইস্যুতে ভারতের ভুল ব্যাখ্যার প্রতিবাদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দুই দিনের পরিস্থিতিতে বোঝা যাচ্ছে কোথাও কিছু একটা হচ্ছে, বললেন তারেক রহমান। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে চলে যাবে দেশ, মন্তব্য মির্জা ফখরুলের। শেখ হাসিনা বেনজির সহ আসামি 44, মানবতা বিরোধী অপরাধ আইনেই হবে বিচার। বাড়ছে ব্যাংকে টাকা রাখার পরিমাণ। সেপ্টেম্বর প্রান্তিকে আমানত জমা ছাড়িয়েছে 16,000 কোটি। সুদহার বৃদ্ধির কারণেই ঝুঁকছেন গ্রাহক। স্কনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম আদালত থেকে কারাগারে নেওয়ার সময় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে অনুসারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। 3 থেকে 4 ঘন্টা দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় এক আইনজীবীকে হত্যা করা হয়। এর প্রতিবাদে বুধবার চট্টগ্রাম আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। যারা সন্ত্রাসী এই হামলার সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি আমাদের জেলা আইনজীবী সমিতি আজকে জরুরি সিদ্ধান্ত নিয়েছেন, আগামীকাল আমরা কর্মবিরতি করব। হিন্দু ধর্মের যে একটা নৈতিকতা, যে সেটা যে বিসর্জন দেওয়ার জন্য মামলাটা করা হয়েছে, আর কিছু না। আগামীকালের মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সম্মিলিত সনাতনী জাগরণ জোট। সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সংবাদ সম্মেলনে চিন্ময়কে অবিলম্বে মুক্তি ও হামলাকারীদের গ্রেপ্তার না করলে স্বেচ্ছায় কারাবরণের হুঁশিয়ারি দেওয়া হয়। তারা বলে, পুলিশের সামনে তাদের উপরে হামলা হলেও নির্বিকার ছিল প্রশাসন, যা অত্যন্ত দুঃখজনক। এই সনাতনী সম্প্রদায়ের আন্দোলনকে ভুলণ্ঠিত করার জন্য এবং দেশের বর্তমান পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য এটা সারা বাংলাদেশে হিন্দু মুসলিম যে সম্প্রীতি সেটা বিনষ্ট করার চেষ্টা এবং পায়তারা চলছে এবং বিভিন্ন জায়গায় সেটা আমরা দেখতে পেরেছি। এবং চট্টগ্রামের আজকে বিক্ষোভে বিভিন্নভাবে তাদের উপরে বিভিন্ন ধরনের হামলা করা হয়েছে এবং অনেকে ওখানে আহত হয়েছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। যদি আগামী দিন তাকে মুক্তি দেওয়া না হয় তাহলে সারা বাংলাদেশের সনাতনী সম্প্রদায় তাদের যে অহিংস শান্তিপূর্ণ আন্দোলন, এই আন্দোলন আরও বেগবান হবে এবং আন্দোলন শুধু বাংলাদেশে না বিশ্বব্যাপী এই আন্দোলন ছড়িয়ে পড়বে বলে আমরা মনে করি। ইসকন সমর্থকদের আন্দোলনে দেশি বিদেশি ষড়যন্ত্র আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সিলেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এটার ক্ষেত্রে আমার মনে হয় কিছু ইন্ধন, বাইরেরও কিছু হয়তো ইন্ধন আছে এবং দেশেও অনেক 2-1টা পার্টি আছে যে তাদের থেকে হয়তো কিছু ইন্ধন আছে। আবার ধরেন যে যাদের আমরা ব্যান করে দিছি তাদের থেকে হয়তো কিছুটা ইন্ধন আছে। আমাদের সম্পূর্ণ অস্ত্র উদ্ধার এখনো হয় নাই, এই জন্য অস্ত্র উদ্ধার অভিযান কিন্তু আমরা বন্ধ করি নাই। চট্টগ্রামে আইনজীবীকে হত্যার ঘটনার তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি নিন্দা জানিয়ে সবাইকে শান্ত থাকার পাশাপাশি যে কোনো অপ্রীতিকর কাজে অংশগ্রহণ থেকে দূরে থাকার আহ্বান জানান। এছাড়াও তিনি আইন প্রয়োগকারী সংস্থাকে নিরাপত্তা জোরদার করতে নির্দেশ দেন। তিনি বলেন, যে কোনো মূল্যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত ও বজায় রাখতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। এদিকে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দুপুরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ধারাবাহিকতা ও চিন্ময় দাসকে গ্রেপ্তারের প্রতিবাদকারী সংখ্যালঘুদের উপর বল প্রয়োগেও উদ্বিগ্ন ভারত। ভারতের এই বিবৃতির প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানায়, নির্দিষ্ট অভিযোগে চিন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে। চিন্ময় ইস্যুতে ভারতের ভুল ব্যাখ্যার তীব্র প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। তার মুক্তিতে ভারতের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দেয় ইসকন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে ট্যাগ করা টুইটে আহ্বান জানানো হয়, ভারত যেন অবিলম্বে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে স্পষ্ট বার্তা দেয় যে ইসকন একটি শান্তিপ্রিয় ভক্তি আন্দোলন। এরপর দিন চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার ও জামিন নাকচ করায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিল ভারত। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে চরমপন্থী গোষ্ঠী দ্বারা হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার ধারাবাহিকতায় এই ঘটনা ঘটল। সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি মন্দির আক্রমণের একাধিক ঘটনা নথিভুক্ত রয়েছে। এসব ঘটনায় জড়িতরা বিচারের বাইরে রয়ে গেছে, অথচ শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য
দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ভারতের এই বিবৃতির প্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানায়, নির্দিষ্ট অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করার পর কিছু মহল ভুলভাবে বিষয়টি ব্যাখ্যা করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, এই ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু সত্যকে বিকৃত করে না, বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার ঐক্য নষ্ট করতেই পতিত স্বৈরাচারীরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সংঘাত বাঁধিয়ে ছাত্রদের মধ্যে বিভেদ সৃষ্টির পায়তারা করছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আওয়ামী ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসন রুখে দিতে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ কর্মসূচির প্রথম দিনে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় শেষে এসব কথা বলেন তারা। বলেন, ফ্যাসিস্টের পতনের পর মানুষ যাতে স্বাধীনতা ভোগ করতে না পারে সেই লক্ষ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে। জাতীয় ঐক্য রক্ষার্থে শিক্ষার্থীরা একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন বলেও জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক। বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঝে স্বৈরাচারীরা হলো গিয়ে আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব, কোন্দল এবং সংঘাত সৃষ্টি করছে। দেশি বিদেশি শক্তি আমাদের ছাত্র সমাজকে কলঙ্কিত করার চেষ্টা করছে, এদেরকে বিভাজিত করার চেষ্টা করছে। সেই বিভাজন, তাদের সেই সকল ষড়যন্ত্র প্রতিহতের জন্যই মূলত হচ্ছে বাংলাদেশের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে সকলে একসাথে এই ধরনের অপকৌশল প্রতিহত করে দিবে। দেশে দুই দ্বীপের পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে কোথাও কিছু একটা হচ্ছে, এমনটা উল্লেখ করে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সিলেটে এক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি বলেন, বিএনপির ক্ষতি হলে দেশের গণতন্ত্রের ক্ষতি হবে। এদিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হবে। এসবকে নতুন ষড়যন্ত্রের অংশ বলছে বিএনপি। পতিত আওয়ামী লীগ সরকারের দোসররা দেশবিরোধী চক্রান্তে লিপ্ত হয়েছে মন্তব্য করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 2 দিন ধরে যা ঘটছে তাতে বোঝা যায় কোথাও কিছু একটা হচ্ছে। সিলেটে এক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি একথা বলেন। স্বৈরাচার পালিয়ে গিয়েছে, কথা ঠিক, স্বৈরাচার পালিয়ে যাবার পরেও মাথাটা গিয়েছে, লেজ কিন্তু রয়ে গিয়েছে এবং লেজগুলা কিন্তু বদমাশি শুরু করেছে। কাজে এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, মানুষকে সতর্ক রাখতে হবে। গত 2 দিনের বিভিন্ন পত্রপত্রিকাগুলো আপনারা দেখেন, কোথায় জানি কিছু একটা হচ্ছে। কাজেই যারা ষড়যন্ত্র করছে তারা কিন্তু বসে নেই। বিএনপির ক্ষতি হলে গণতন্ত্রের ক্ষতি হবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। বিএনপি যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, বিলিভ ইট অর নট, বিএনপি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে সামগ্রিকভাবে বাংলাদেশ এবং বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। এটি আপনাদেরকে মানতে হবে, এটি আপনাদেরকে বুঝতে হবে। এদিন রাজধানীর একটি হোটেলে তারেক রহমানকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, বর্তমান সরকার ও গণঅভ্যুত্থান ব্যর্থ হলে দেশ আবারও অন্ধকারে চলে যাবে। সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান মির্জা ফখরুল। আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে, কিছু পেছনে থেকে তারা এই দেশকে আবার অস্থির করে তুলছে। এখানে আমাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে। আজকে এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে, কারণ এই সরকার ফেল করলে আমরা অভ্যুত্থান ফেল করে যাবে, বিপ্লব ফেল করে যাবে এবং আমরা আবার সেই অন্ধকারে চলে যাব। নির্বাচিত সরকারি চলমান সমস্যার একমাত্র সমাধান বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। কিছু সংখ্যক উস্কানিদাতা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের খবর। দুর্বল ব্যাংক চাহিদা অনুযায়ী আমানতকারীদের টাকা ফেরত দিতে না পারলেও জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী আবারও ব্যাংকগুলোতে টাকা ফিরতে শুরু করেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জুনের তুলনায় সেপ্টেম্বরে ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ যেমন কমছে, তেমনি বাড়ছে মেয়াদি আমানতের পরিমাণও। ব্যাংকাররা বলছেন, সরকারের নেওয়া সংস্কার কার্যক্রমে গ্রাহকদের মধ্যে আস্থা ফেরার ইঙ্গিত মিলছে। সাইফুল ইসলামের রিপোর্ট। অনিয়ম ও দুর্নীতির কারণে ডুবতে বসা কিছু ব্যাংকের আমানতকারীরা তাদের চাহিদা মতো টাকা তুলতে পারছেন না। এসব ব্যাংকে গ্রাহক ভোগান্তি হরহামেশাই চোখে পড়ছে। তবে ব্যাংক খাতের পুরো চিত্র কিছুটা ভিন্ন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের জুন প্রান্তিকের তুলনায় সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ কমেছে প্রায় 7,000 কোটি টাকা। ব্যাংকার ও অর্থনীতিবিদরা বলছেন, এই তথ্য গ্রাহকদের আবারও ব্যাংকমুখ হওয়ার প্রমাণ দিচ্ছে। সেন্ট্রাল ব্যাংক যখন নীতি সুদ হার বাড়ায়, তখন লোকজন
ফিক্সড ডিপোজিট রাখে যেহেতু রেট ইজ হাই। বাংলাদেশ ব্যাংকের উদ্দেশ্যটা হচ্ছে সুদ হার বাড়ালে ঋণ কমবে, আমানত বাড়বে, আমানত বাড়লে বাজার থেকে টাকাটা ব্যাংকে ঢুকে পড়বে। সুদের হার বাড়ানোর যে অন্যতম একটা লক্ষ্য ছিল যে বাজার থেকে অতিরিক্ত টাকা মপ করে এনে আমরা আমাদের সিস্টেমের মধ্যে ঢোকাতে পারবো, সেদিকে মনে হচ্ছে যে একটা ভালো গতি এসেছে। জনগণের হাতে থাকা অর্থ ব্যাংকে আসায় বাড়ছে মেয়াদি আমানত। তবে জুলাই আগস্টের আন্দোলনে ব্যবসা বাণিজ্যের স্থবিরতা কমেছে তলবি আমানতের পরিমাণে। ব্যাংকারদের অভিমত, সুদের হার বাড়ায় গ্রাহকরা ব্যাংকে টাকা রাখতে উৎসাহী হচ্ছেন। ডিপোজিটরদের আস্থা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আমরা কোনো একজন গ্রাহককে আমাদের কাউন্টার থেকে চেক নিয়ে ফেরত যেতে দিতে পারি না। এই গুরুত্বটা আরো 2 মাস আগে দিতে পারতাম, তাহলে কিন্তু বর্তমান অবস্থা তৈরি হইতো না। সব নীতি নির্ধারণ করতে ব্যবসায়ীরা, সুতরাং ব্যবসায়ীরা কখনো চাইবে না সুদের হার বাড়ুক, তাহলে তাদের ঋণের উপর সুদের হার বেড়ে যাবে। বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতির চাপ যদি কমিয়ে আনতে পারে তাহলে সাধারণ মানুষের ব্যয় হ্রাস পেয়ে ব্যাংকগুলোতে আমানতের পরিমাণ আরও বাড়বে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ট্যানারি নাকি মারণাস্ত্র? যে ট্যানারি তিলে তিলে গিলে খেয়েছিল বুড়িগঙ্গাকে, সেই একই কায়দায় এখন ধ্বংস করছে ধলেশ্বরীকে। তরল থেকে কঠিন সব ধরনের বর্জ্যই কোথাও না কোনো উপায়ে পড়ছে নদীতে। এতে নদী হারাচ্ছে নাব্যতা, সঙ্গে নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য। পরিবেশবিদরা বলছেন, যেভাবেই হোক না কেন ট্যানারি বর্জ্য নদীতে ফেলা যাবে না। ধলেশ্বরী দূষণ নিয়ে ধ্রুব ব্যানার্জির ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। ক্যামেরায় ছিলেন নিজামুদ্দিন। প্রবহমান ধলেশ্বরীর উপর সাদা ফেনার আস্তরণ, সঙ্গে আছে তীব্র দুর্গন্ধ। অধিকাংশ জলজ প্রাণীও দূষণের তীব্রতায় সরে গেছে অনেক আগেই। এই নদী একসময় জীবিকা ছিল ধলেশ্বরী পাড়ের জেলে আব্দুর রবের। তবে এখন তার পুরো পরিবারের জীবন জীবিকা সবই সংকটে। শরীরও আর পেরে ওঠে না এই দূষণের সঙ্গে লড়াই করে। পানিতে নাইমা গোসল করুন যায় না, পানিতে নামুন যায় না, চুলকা। চামড়া শিল্প ঢাকা থেকে সাভারের হেমায়েতপুরের হরিণধরা গ্রামে স্থানান্তরিত হয় 2017 সালে। শিল্পে ব্যবহৃত তরল বর্জ্য ধলেশ্বরীতে ফেলার আগে পরিশোধনের জন্য স্থাপন করা হয় ইপিএস ও সিইটিপি। সময়ের ব্যবধানে সেগুলো হয়েছে পুরনো, কোনো রকমভাবে মেরামত করে চলছে কাজ। ত্রুটিপূর্ণ এ ব্যবস্থায় তরল বর্জ্য পরিশোধন হলেও তাতেও ক্রোমিয়ামের মাত্রা থাকে স্বাভাবিকের চেয়ে প্রায় 3.5 গুণ বেশি। এ শিল্পাঞ্চলে বছরে 90,000 মেট্রিক টন কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় এখন পর্যন্ত নেই কোনো সুখবর। খোলা অবস্থায় পড়ে আছে 6 একরের ডাম্পিং এলাকায়, সেটিও বিভিন্নভাবে যাচ্ছে নদীতে। এই নদীর মাছ মনে করেন অনেক গরিব কাঙ্গাল বাচ্চা, কিন্তু এই ট্যানারিতে মনে করেন যে অনেক দুঃখিত হয়ে গেছে। ট্যানারি শিল্পে বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, অর্থের অভাবে সিইটিপির সক্ষমতা অনুযায়ী তরল বর্জ্য পরিশোধন করা যাচ্ছে না। এই ডাম্পিং ইয়ার্ডে যে সলিড ওয়েস্টগুলো পড়ছে, এটা দিয়ে অনেক রিসাইকেল প্রজেক্ট করা যায়। ইতিমধ্যে বেশ কিছু পার্টির সঙ্গে কথা বলেছি। চাইনিজ একটা কোম্পানি আছে, তারা আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। ওরা অলরেডি গণস্বাস্থ্যের পিছন দিকে, নয়ারহাট গণস্বাস্থ্যের পিছন দিকে তারা একটা ফ্যাক্টরি করেছে। তিনি আরও জানান, কঠিন বর্জ্য পরিশোধনে নতুন করে অবকাঠামো গড়ে তুলতে হবে। সিইটিপির ঠিক পাশেই এভাবেই স্তূপ করে রাখা আছে কঠিন বর্জ্য। বৃষ্টির পানিতে এগুলোই সরাসরি চলে যায় ধলেশ্বরীতে। পাশাপাশি তরলের মাধ্যমে ক্রোমিয়াম মিশে যায় নদীতে। তাই সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য, ধ্বংস হচ্ছে ধলেশ্বরী। পরিবেশবিদরা মনে করেন, ভবিষ্যতে কি পরিমাণ বর্জ্য উৎপন্ন হবে তা নিয়ে না ভেবেই হচ্ছে ট্যানারি স্থানান্তর। বর্জ্যের পরিমাণ বেড়ে গেছে দ্বিগুণ, যেটা আমার উৎপাদন বেড়ে গেছে। তাহলে আমি করলাম 25,000 ঘনমিটারের সিইটিপি, কিন্তু আমার বর্জ্য হচ্ছে 50 থেকে 60,000 ঘনমিটার। তাহলে এই সিইটিপি কাজ করবে না। পরিবেশ অধিদপ্তর চাইলেই নিয়মিত নদীর পানি পরীক্ষা করে সেটির মাধ্যমে জনগণকে সচেতন করতে পারে বলে জানান বিশেষজ্ঞরা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। যমুনা নদীর বুকে নবনির্মিত দেশের দীর্ঘতম রেল সেতু দিয়ে চলল পরীক্ষামূলক ট্রেন। আপ ও ডাউন লাইনে 2টি ট্রেনের মাধ্যমে শুরু হওয়া ট্রায়াল রান চলবে আগামীকালও। সফল ট্রায়ালে উচ্ছ্বসিত প্রকৌশলীরা। প্রকল্প পরিচালক জানান, সব কিছু ঠিক থাকলে 2025 সালের জানুয়ারির মাঝামাঝিতে সেতুটি ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
নতুন সেতুর উপর দিয়ে পরীক্ষামূলকভাবে পাশাপাশি চলল দুটি ট্রেন। যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘ রেল সেতুর নির্মাণ কাজ প্রায় শেষ হয় মঙ্গলবার সকালে। পরীক্ষামূলকভাবে ট্রেন চালান প্রকৌশলীরা। নদীর সিরাজগঞ্জ প্রান্ত থেকে একটি ও টাঙ্গাইল প্রান্ত থেকে অপর একটি ট্রেন চালিয়ে পরীক্ষা করা হয়। সেতু দিয়ে শুরুতে ঘন্টায় 10 কিলোমিটার, পরে 20 কিলোমিটার এবং শেষে 40 কিলোমিটার গতিতে ট্রেন চালানো হয়। পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচলের সময় কোনো ত্রুটি বিচ্যুতি পাওয়া যায়নি। সফল ট্রায়ালে উচ্ছ্বসিত প্রকৌশলীরা। এখানে বেসিক্যালি ব্রিজের যে স্ট্রেংথটা আমরা এখানে আছে এবং অন্যান্য টেকনিক্যাল যে ফাংশনগুলো আছে এগুলো ওয়ার্কেবল আছে কিনা এগুলো আমাদের কনসালটেন্ট ইঞ্জিনিয়ার থেকে চেক করছে। আমরা নিরাপত্তার বিষয়গুলোকে পর্যবেক্ষণ করতেছি, আমাদের ট্রেনের স্ট্রাকচার এবং কোয়ালিটি এগুলো এনশিওর করার জন্য। সবকিছু ঠিকঠাক থাকলে 2025 সালের জানুয়ারির মাঝামাঝিতে সেতু দিয়ে বাণিজ্যিকভাবে ট্রেন চালানোর জন্য খুলে দেওয়া হবে বলে জানান প্রকল্প পরিচালক। যখন সরকারের উচ্চ মহল থেকে যখন একটা সময় দেয়া হবে সেইভাবে আমরা উদ্বোধন করতে পারবো। মোট 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের এই রেল সেতু দেশের দীর্ঘতম প্রথম ডাবল ট্র্যাকের ডুয়েল গেজের সেতু। জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে রেল সেতু প্রকল্পটি বাস্তবায়ন করছে জাইকা, যার প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় 16,781 কোটি টাকা। যমুনার বুকে এখন দৃশ্যমান নবনির্মিত রেল সেতুর পুরো কাঠামো। এখন চলছে নতুন রেল ট্র্যাকে পরীক্ষামূলক ট্রেন চলাচলের কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে 2025 সালের জানুয়ারিতে এই নতুন রেল সেতু দিয়ে ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।